UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. স্বাধীনতা দিবসের আগেই বড় নাশকতার ছক ছিল কি পাক জঙ্গির হাবড়ায় ধৃত পাক জঙ্গির নোটবুকে সাংকেতিক বার্তা পেয়েছেন তদন্তকারীরা, সেটাই ডিকোডের চেষ্টা করা হচ্ছে, সমাধান করার চেষ্টা করছেন গোয়েন্দারা যে কি লেখা রয়েছে সেখানে। রানা রৌফের কাছ থেকে বাজেয়াপ্ত নোটবুকে মিলেছে পাকিস্তানের পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ এদের অপারেটরদের মোবাইল নাম্বার। সাংকেতিক চিহ্নের মাধ্যমে কার সঙ্গে কথা বলতো রৌফ, জেরা করে এইসব সাংকেতিক বার্তার আসল তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। খবর এসটিএফ সূত্রে রানার অন্য সহযোগীদের খোঁজ পেতেও মরিয়া গোয়েন্দারা। কলকাতায় নাশকতার ছক ছিল পাকচর রৌফে। টার্গেট ছিল কোনগুলো? সেনাঘাঁটি, রেল, জনবহুল এলাকা। নাশকতার পর বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় পালানোর ছক ছিল রৌফের। ধৃত পাকচরের থেকে উদ্ধার হয়েছে ফোর্ট উইলিয়ামের ম্যাপ, বিএসএফ এর গতিবিধি, রেলের তথ্য এসটিএফ সূত্রেই দাবি করা হয়েছে। মনে হয় যে আগের মতো কিছু করতে পারবে, কিন্তু এখনকার গোয়েন্দা বা এসটিএফ এত সচেতন, তারা খুব দ্রুততার সাথে এরা কিছু করে ওঠার আগেও যে জঙ্গিগুলোর কাছ থেকে ফোর্ট উইলিয়ামের আপনার ম্যাপ পাওয়া গেল, বিএসএফের গতিবিধি সম্বলিত, রেলওয়ে সম্বলিত সমস্ত তথ্য, যে তথ্যগুলো কালেক্ট করেছে ইতিমধ্যেই, সেই ধরনের বা সেই মাপের টেরোরিস্টদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারলো এবং তারা জালে জড়িয়ে পড়ল। হ্যাঁ, আরও আছে, যে কারণেই তো এই লম্বা বলেই বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল বিভিন্ন জায়গার লিঙ্কটা পাওয়া গেছে। সেই লিঙ্কটাকে পৌঁছানোর জন্যেই বা সেই কোথায় কি আছে সমস্ত কিছু ওয়ে আউটটা করার জন্যে এই 14 দিনের পিসি পিরিয়ডটা আছে। এই ভারতবর্ষের বুকে বা ইন্ডিয়াতে এরা বড় রকমের একটা নাশকতা করার জন্য, যেটা কলকাতা বেস, সেই জন্যে কলকাতাটাকেই এরা বেছে নিয়েছিল। জঙ্গিগুলোর কাছ থেকে ফোর্ট উইলিয়ামের আপনার ম্যাপ পাওয়া গেল, বিএসএফের গতিবিধি সম্বলিত, রেলওয়ে সম্বলিত সমস্ত তথ্য, যে তথ্যগুলো কালেক্ট করেছে ইতিমধ্যেই। পাকচর রৌফের ট্রানজিট রুট হচ্ছে নেপাল। 5 বারই বিহারের রক্সোল হয়ে ভারতে ঢোকে এই পাকচর রৌফ। প্রত্যেকবারই ইজাজের সঙ্গে কাঠমান্ডু থেকে কলকাতায় ঢোকে আইএসআই চর। যদিও এবার একই পথে ফেরার পরিকল্পনা রৌফের ছিল না, সেজন্য বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল রৌফ, আর বনগা হয়ে বাংলাদেশে পালানোর ছক ছিল এই পাকচরে। যদিও তার আগেই হাবড়া থেকে বেঙ্গল এসটিএফ এর জালে ধরা পড়ল রৌফ। আর এই রৌফকে জেরা করে আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। জানা গেছে একবার নয়, 5 বার ভারতে এসেছে রৌফ। 2014 সাল থেকে 2014, 2018, 2022, 24 এবং 26 কলকাতায় আসে এই পাকচর। প্রতিবারই তিলজলায় ইজাজের বাড়িতেই ঘাঁটি গাড়ে। ব্যবসার কারণে কাঠমান্ডুতে যেত ইজাজ। কাঠমান্ডুতে একটা মসজিদে ইজাজের সঙ্গে রৌফের বন্ধুত্ব হয়, তারপর ইজাজের সঙ্গে কলকাতায় চলে আসে। পাকিস্তানি জেনেই রৌফকে নিজের বাড়িতে ঠাঁই দেয় ইজাজ। রানা রৌফ আর তার সহযোগী যে ধরা হচ্ছে, অ্যাকচুয়ালি বর্ধমান থেকে যে জঙ্গিটা ধরা হচ্ছিল তার সাথে একটা লিঙ্ক পাওয়া গেছে। তাদের কাছ থেকে যে মোবাইল নাম্বার উদ্ধার হয়েছে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে পাওয়া গেছে, এই দুজনের নাম উঠে এসছে তাদের। এবং এরা শুধু এই জায়গায় নয়, এরা একটা কমিউনিকেশন করার জন্য এরা বিভিন্ন জায়গায় যে এদের যে টিম সেট করা, সেই উদ্দেশ্যেই এরা কিন্তু মোটামুটি বেনাপোলের দিকে রওনা হয়েছিল, যে হয়তো বনগাঁ ওখানে স্টে করবে, বেনাপোলে সেখানেও কিছু একটা সেটিং করবে, করে তারপরে বাংলাদেশ যাবে, সেখান থেকে নেপালের দিকে যাবে। যে লিঙ্কগুলো আগেই পাওয়া গেছে সেখানকার বিভিন্ন কানেকশান, এই একটা এদের উদ্দেশ্য ছিল। কিন্তু চেনটা তো আরও লম্বা, আরও আছে। হ্যাঁ, আরও আছে, যে কারণেই তো এই লম্বা বলেই বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল বিভিন্ন জায়গার লিঙ্কটা পাওয়া গেছে। আপনারা শুনলেন বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিমের সূত্রেই পাকড়াও পাকচর রৌফ আর ইজাজ। হামিমের মোবাইলে নাম পাওয়া গিয়েছে রৌফের। সীমান্ত এলাকায় নেটওয়ার্ক তৈরির দায়িত্ব ছিল রৌফ আর হামিমের ওপরে। নেটওয়ার্ক তৈরির পর বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় পালানোর ছক ছিল রৌফদের, দাবি বেঙ্গল এসটিএফ এর। তিলজলায় ইজাজের সাহায্যে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে এই পাকচর রৌফ। ওয়াহাব আলম এই নাম দিয়ে নিজের নামে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলে।
ইজাজের বাবাকে নিজের বাবার পরিচয় দিয়ে ভোটার কার্ডও বানিয়ে ফেলে, তারপর প্যান আধার সবই বানিয়ে নেয়। এবার এসআইআর প্রক্রিয়ার সময় রৌফ ওরফে ওয়াহাবকে তলবও করে বিএলও, কিন্তু হাজিরা দেননি। তার জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যায়। ভারতীয় পরিচয়পত্র তৈরির পরে একাধিক সিম কার্ডও তোলে রৌফ, আর সেই সব সিম কার্ডের মাধ্যমে যোগাযোগ রাখত আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে। ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ার পরেই ভারত ছাড়ার পরিকল্পনা করে ফেলে রৌফ, খবর এসটিএফ এর সূত্রে।